হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালায়। আজকে হলো 10 ডিসেম্বর, অর্থাৎ শুক্রবার। আজকের এই দিন থেকে আমাদের এই পাঠশালা ইউটিউব চ্যানেলে এই যে সামনে তোমরা রুটিনটি দেখতে পাচ্ছ, এই রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। যেখানে আজকে সকাল 6টার সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেখে নিয়েছি এবং দুপুর 12টার সময় আমরা দেখে নিয়েছি জিকে ক্লাসটি, যেই ক্লাসটি প্রতিদিনই দুপুর 12টার সময় প্রোভাইড করা হবে। এই দুটি ক্লাস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এবং জিকে ক্লাসটি যদি আজকে কেউ না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নাও। এখন হলো সন্ধ্যে 6টা। এই সন্ধ্যে 6টার ক্লাসটি হলো আজকের অঙ্কের ক্লাস, যেটি সপ্তাহে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার করানো হবে। এই 3 দিন সপ্তাহে করানো হবে সন্ধ্যে 6টার সময়। এবং এই অঙ্কের ক্লাসে তোমাদের করানো হবে পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক। তোমাদের কমপ্লিট অঙ্ক প্রোভাইড করা হবে এই ইউটিউব চ্যানেলে। তোমরা যদি এই চ্যানেলটির এই ক্লাসটি ফলো করো, তাহলে অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। চলো আর কথা না বলে শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমে একটি ঘোষণা করে রাখি যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটার নাম কি? পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে আমাদের এই ইউটিউবের লোগো দেখে চ্যানেলটিতে যুক্ত হয়ে যেতে পারো। এই চ্যানেলে যদি যুক্ত হও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেটগুলি তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে কুইজ নেওয়া হয়, তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। তো এই কুইজে তোমরা অংশগ্রহণ করতে হলে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের আজকে এই ক্লাসটি হলো শতকরার ক্লাস, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ প্রথম চ্যাপ্টার শতকরা, তার ক্লাস। তো আমাদের এই ক্লাসটি যদি তোমরা করো, তাহলে আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য এই ক্লাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ক্লাস হতে চলেছে। আজকের ক্লাস হলো শতকরা। শতকরা বা পার্সেন্টেজ সম্পর্কিত অঙ্কের ক্লাসটি, যে ক্লাসটি হলো আজকের প্রথম ক্লাস, অর্থাৎ পার্ট 1 ক্লাস। পার্ট 2 ক্লাসটি আগত রবিবার, ঠিক আছে? আগামী রবিবার করানো হবে পার্ট 2 ক্লাসটি। আজকের ক্লাসে আমরা দেখে নেব শতকরার অঙ্ক, এবং অঙ্ক দেখে নেব পুরো একদম লেভেল 1 থেকে, ঠিক আছে? অর্থাৎ একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত, লো থেকে হাই লেভেল পর্যন্ত আমরা অঙ্ক দেখে নেব এবং শর্টকাট পদ্ধতিতে দেখে নেব, ঠিক আছে? আমাদের এই ক্লাসটি যদি তোমরা করো, তাহলে শতকরা সম্পর্কিত বা পার্সেন্টেজ সম্পর্কিত কোনো আর প্রবলেম থাকবে না। পরীক্ষায় যা প্রশ্ন দেবে তোমরা সবই করে আসতে পারবে, এবং আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ এই ক্লাস থেকে তোমরা পার্সেন্টেজ সম্পর্কিত অঙ্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের আর কোনো অঙ্ক নিয়ে কোনো ভয় থাকবে না। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এবং আজকের ক্লাসটি শুরু করার আগে যারা অবশ্যই চ্যানেল নতুন এসছো, তারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার তোমাদের শতকরা অঙ্ক শিখতে গেলে শতকরা সম্বন্ধে কিছু বেসিক নলেজ জানতে হবে। প্রথমত শতকরা কি? শতকরা আর কিছুই না, শতকরা হলো 100-100-র উপরে যেই ভাগটা, অর্থাৎ 100-র মধ্যে যত ভাগ, সেটি হলো শতকরা, ঠিক আছে? এবার দেখো, শতকরা জানতে গেলে তোমাদের আগে কিছু জানতে হবে। সেটা কি? সেটা হলো ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ। আমি একটা ভগ্নাংশ লিখছি। প্রথম ভগ্নাংশ কি লিখছি? যে দেখো, প্রথম ভগ্নাংশটি হলো 1/5 লিখছি। এই 1/5 যে ভগ্নাংশ লিখলাম, এই ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, কি করতে হবে? এর সাথে কিছু না, এর সাথে তোমাকে কি গুণ করতে হবে? 100 গুণ করতে হবে, ঠিক আছে? 100 দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি আমি 100কে কাটি, কত হবে? নিশ্চয়ই বলবে তোমরা 20 হবে। তো 20%, ঠিক আছে? তো আমরা কি দেখলাম? ভগ্নাংশ থেকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এরই যদি উল্টো তোমাকে বলে যে শতকরা থেকে শতকরা থেকে ভগ্নাংশ যদি তোমাকে প্রকাশ করতে বলে, তাহলে কি করবে? সেই ক্ষেত্রে কি করেছিলাম? আগেরবার কি করেছিলাম? গুণ করেছিলাম। এবার আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ 20কে যদি আমি 100 দিয়ে ভাগ করি এবং 20 দিয়ে যদি 100কে কেটে দিই, কত হবে? আমরা সেই ক্ষেত্রে বলবো 1/5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম কি? ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, এবং শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমরা দেখে নিলাম। আরও কিছু জানতে হবে তোমাদের, ঠিক আছে? সেইটা কি? এটা দেখে নাও। যদি তোমাদের কোনো সময় বলে যায় দুটো শতকরায় প্রকাশ, অর্থাৎ দুটো পার্সেন্টেজ, যে একটা পার্সেন্টেজ বলে দিলে X% বৃদ্ধি, ঠিক আছে? X% বৃদ্ধি, এবং অপরটি বলল Y% বৃদ্ধি, ঠিক আছে? আচ্ছা, অপরটি বলল Y% বৃদ্ধি। সেই ক্ষেত্রে মোটের ওপর বৃদ্ধি কী হবে? সেই ক্ষেত্রে মোটের ওপর বৃদ্ধি একটা সূত্র রয়েছে, সূত্রটা সবাইকে জানতে হবে। সেটা হলো X+Y+XY/100, ঠিক আছে? এটা হলো মোটের ওপর বৃদ্ধি, যদি উভয় ক্ষেত্রে বৃদ্ধি বলে।
এবার যদি উভয় ক্ষেত্রে বৃদ্ধি না বলে যদি বলে একটা x% বৃদ্ধি এবং অপরটা যদি বলে y% হ্রাস, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সূত্র তিনটে কিন্তু সবাইকে জানতে হবে, পরীক্ষা অঙ্ক আসবে এবং সেই ক্ষেত্রে এই সূত্র তিনটে লাগবে। অর্থাৎ এক ক্ষেত্রে বৃদ্ধি এবং অপর ক্ষেত্রে হ্রাস, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? অর্থাৎ একটি অপরটি অপোজিট, সেই ক্ষেত্রে সূত্র হবে সবগুলি মাইনাস, অর্থাৎ x - y মাইনাস xy বাই 100 হয়ে যাবে সেই ক্ষেত্রে সূত্রটি। তাহলে আমরা দেখে নেব দু ক্ষেত্রে মানে একবার বৃদ্ধি একবার বৃদ্ধি, সেক্ষেত্রে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এবং একবার যদি বৃদ্ধি হয় অপরবার যদি হ্রাস হয় সেক্ষেত্রে x মাইনাস ওয়াই মাইনাস xy বাই 100। কিন্তু উভয় ক্ষেত্রেই যদি হ্রাস হয় অর্থাৎ x% হ্রাস হ্রাস এবং y%ও হ্রাস যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? তাহলে উভয় ক্ষেত্রে যদি হ্রাস বলে প্রথমে প্লাস পরে মাইনাস, অর্থাৎ x প্লাস ওয়াই মাইনাস xy বাই 100, এই ক্ষেত্রে সূত্রটি এইটা হয়ে যাবে। তাহলে আমাদের এই তিনখানা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে, এই তিনটে সূত্রই লাগবে। আচ্ছা একটা কথা বলে রাখি, আমাদের হ্যান্ডরাইটিংটা একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে? আচ্ছা এই তিনটে সূত্র আমাদের জানতে হবে, তো এই তিনটে সূত্র মাথায় রেখো। আচ্ছা আরও কিছু জিনিস জানতে হবে তোমাদের শতকরা অঙ্ক করতে গেলে, সেটা একটু দেখে নাও। প্রথমে তো দেখে নিই, তার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। আমরা আগে ভগ্নাংশ কি করলাম? ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করলাম এবং শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ করেছি, সেটা আমরা দেখে নিয়েছি কীভাবে করতে হয়। এবার কতগুলি ফ্র্যাকশান এখানে লেখা আছে, যে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ঠিক আছে? ফ্র্যাকশন টু পার্সেন্টেজ লেখা আছে, সেটা তোমাদের একটু জানতে হবে। দেখো প্রথমে এককে আমরা কি বলতে পারি? এককে আমরা বলতে পারি 100%, ঠিক আছে? এককে বলতে পারি 100%। হাফকে বলতে পারি 50%, 1/3কে বলতে পারি 33.1/3%, 1/4কে 25%। কীভাবে বের করতে হয় তোমাদের দেখিয়ে দিয়েছি। 1/5কে আমরা কি বলবো? 20%, 1/6কে 16.2/3%, 1/7কে 14.2/7%, 1/8কে কত বলবো? 12.5%, 1/9কে 11.1/9%, 1/10কে 10%, 1/11কে কত বলবো? 9.1/11%, 1/12কে বলবো 8.1/3%। আচ্ছা এগুলি এবার দেখো কোনটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলি বলে দিচ্ছি। 1/20কে কি বলবো? 5%, 2/3, 2/3কে কি বলবো? 66.2/3%, 3/4কে কি বলবো? 75%, 5/7 লাগবে না, 4/5কে কি বলবো? 80%, 3/8কে বলবো 37.5%, 5/8কে বলবো 62.5%। তো এই যে ফ্র্যাকশনগুলি যেগুলি বলে দিলাম এগুলি তোমাদের একটু মাথায় রেখো, কারণ এগুলি অঙ্ক করতে লাগবে। কোথায় লাগবে? এগুলি যদি তোমাদের মাথায় থাকে তাহলে অঙ্ক আমাদের শর্টকাটে অর্থাৎ দ্রুত সমাধান হয়ে যাবে। এবার আমরা দেখে নিলাম, এবার আমরা আরও কিছু তথ্য দেখব পার্সেন্টেজে অঙ্ক করার আগে। লাস্ট একটা জিনিস দেখে নেব, সেই জিনিসটা কি দেখো। প্রথমে আমি লিখব যে এককে আমি কি বলতে পারি? এককে বলতে পারি 100%, তাই না? আমরা একটু আগে দেখে নিলাম। তারপরে যদি বলি হাফকে আমি কি বলবো? হাফকে বলবো 50%, ঠিক আছে? তারপরে বলবো 1/3, 1/3কে কি বলবো আমি? যে 33.1/3%কে আমরা 1/3 বলতে পারি। তারপর দেখো 1/4, 1/4কে আমি কি বলবো? যে 25%, ঠিক আছে? 1/5, 1/5কে আমি কি বলবো? 1/5কে বলবো 20%, ঠিক আছে? এবার দেখো 1/6, 1/6কে আমি কি বলবো? 16.2/3% বলা হয় 1/6কে। 1/7, 1/7কে কি বলবো? 1/7কে বলবো 14.2/7, ঠিক আছে? পার্সেন্ট। 1/8কে আমি বলবো 12.5%, ঠিক আছে? এইভাবে বলবো আমরা। আচ্ছা আর লিখলাম না। যদি সাপোজ তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে 25%, ঠিক আছে? যে একটি দ্রব্যের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তো দ্রব্যের খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কত কমাতে হবে? এরকম প্রশ্ন পরীক্ষায় দিয়েছে যে একটি দ্রব্যের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় ওই পরিবারে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? সেই ক্ষেত্রে কমাতে বললে উত্তরটা হয়ে যাবে তার পাশেরটা, অর্থাৎ 20% হয়ে যাবে কমাতে বললে। যদি বাড়াতে বলতো তাহলে উত্তর হয়ে যাবে তার পাশেরটা, অর্থাৎ 33%। বোঝা গেল? যদি দ্রব্যের ব্যবহার কমাতে বলে আমরা ডান দিকে যাব, কমাতে বললে কোথায় যাব? ডান দিকে, ঠিক আছে? আর যদি ব্যবহার বাড়াতে বলে সেক্ষেত্রে আমরা বাঁ দিকে যাব। আচ্ছা এটা আমি কেন বললাম? কারণ এটা শর্ট প্রসেস,
শর্ট প্রসেস জানতে গেলে তোমাদের এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল চ্যাপ্টারের সম্বন্ধে। এবার আমরা চলে যাব আজকের অঙ্কের প্রথম অঙ্কে দেখো, প্রথমেই দেওয়া আছে 2/7 সমান শতকরা কত। অর্থাৎ তোমাকে 2/7 একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। 2/7, এই 2/7কে তোমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। আমার তো এটা শতকরায় প্রকাশ করতেই হবে না, কারণ আমি কি জানি, আমি জানি 1/7 মানে কত, একটু আগে আমি পড়ে আসলাম। 1/7 মানে আমি পড়ে আসলাম কত, 14.2/7%। তাহলে 2/7 বলেছে, তাহলে একের ডবল বলেছে, তাহলে 14.2/7%, এটা তো ডবল হয়ে যাবে। ডবল হয়ে নিশ্চয়ই কত হওয়া উচিত, 28.2/7%, তাই না। আর এই 28.2/7% বা 28.28% একই ব্যাপার, ঠিক আছে। তাহলে 2/7 ফ্র্যাকশনে কত, পার্সেন্টেজে কত হবে, অপশান বি 28.28% হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। পরবর্তী অঙ্কটি দেখো কি বলেছে, এবার বলেছে শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর। শতকরাটা কি বলেছে দেখো, শতকরায় কত বলেছে দেখো, শতকরায় বলেছে 8.1/3, 8.1/3 বলেছে, ঠিক আছে। তাহলে 8.1/3%, এটাকে আগে আমরা কি করব, P/Q আকারে অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করব। কীভাবে, যে 3 8 24 আর 1 25, 25/3%, 25/3% বলেছে। এটাকে যদি আমি কি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ প্রকাশ করতে হয়, তাহলে কি করতে হবে, আমি কি জানি, পার্সেন্টেজটাকে কি করব, নিচে 100 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 3 গুণ 100। 25 দিয়ে যদি 100 কাটে কত হয়, 4 বার হয়। উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে কত হলো, 3 4 12, অর্থাৎ 1/12 হচ্ছে সঠিক উত্তর। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর 2 দাগের। এবার চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর প্রশ্ন আমরা একদম বেসিক থেকে অঙ্ক করছি, ঠিক আছে, একদম লো লেভেল থেকে আস্তে আস্তে হাইয়ের দিকে যাব। 3 নম্বর প্রশ্নটি বলছে 15% বৃদ্ধির জন্য একটি সংখ্যা বৃদ্ধি পেয়ে 1058 হয়ে যায়। 15% বৃদ্ধি পেয়েছে, তবে মূল সংখ্যাটি কত। আমি বললাম মূল সংখ্যাটি হচ্ছে 100, এবং সেটি বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100-র উপরে 15% বৃদ্ধি পেলে এখন সংখ্যাটি কত হবে, নিশ্চয় তোমরা বলবে 115 হয়েছে। এই 115-র জন্যই তো সংখ্যাটি কত হয়েছে, নিশ্চয়ই 1058 হয়েছে। তাহলে 115 ইউনিট মানেই তো 1058 আমরা বলতে পারি, তাই না। 115 মানে 1058, তাহলে 100-র মান কত হবে, তাহলে 100-র মান কত হবে, তাহলে ঐকিক নিয়ম করে দেবো আমরা, যে উপরে 1058 গুণ 100 আর নিচে কত, 115। তোমাদের একটু কাটাকুটি করতে হবে। আচ্ছা, আমি যদি কাটাকুটিটা দেখে নিই, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে এটা কত হবে, 5 দিয়ে কাটলে হবে 23, আর 5 দিয়ে যদি 100 কাটি কত হবে, 20 হবে, ঠিক আছে। আচ্ছা, 23 দিয়ে তো 20-কে কাটে না, তাহলে 23 দিয়ে 1058-কে কাটতে হবে। কিন্তু 23 একটা মৌলিক সংখ্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি 1058-কে কাটাকুটি যায় না, তাহলে এটাকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, প্রথমে কি করব, আমরা 1058-র সাথে 20-কে গুণ করব। 1058-র সাথে যদি 20-কে গুণ করি, 2000 হয়ে যাবে, এটা 2000 আর কত 58, ঠিক আছে, অর্থাৎ কত, 2116 হয়ে যাবে। 2116, 2116/23, ঠিক আছে, 2116/23, তাই পরেরটা শূন্য হবে, কারণ 20 শূন্য ছিল। এটাকে যদি ভাগ করো, তোমাদের উত্তরটা আসবে 920, অর্থাৎ মূল সংখ্যাটি হয়ে যাবে 920। সঠিক উত্তরটি হবে সেই ক্ষেত্রে অপশান ডি, ঠিক আছে। এবার দেখো পরবর্তী অঙ্কটি, 4 দাগের অঙ্কটি দেখো কি বলছে, একটি চেয়ারের মূল্য 320, একটি চেয়ারের মূল্য 320 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 360 টাকা হলো। চেয়ারটির দামের বৃদ্ধির হার কত। অর্থাৎ আগে ছিল কত, 320 টাকা, আর এখন কত হয়েছে, 360 টাকা হয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা, আমি বলবো বৃদ্ধি পেয়েছে 40 টাকা। কি করে পেলাম, 360-এর থেকে 320-কে বিয়োগ করলাম, বৃদ্ধি পেয়েছে 40 টাকা। এই বৃদ্ধির হার কত, এবার এই যে বৃদ্ধিটা পাবে, এটা কার উপরে পাবে, নিশ্চয়ই আগের দামের উপর পাবে। তাহলে আগের দাম কত, আগের দাম হচ্ছে 320 টাকা, এর উপরই তো পাবে। তাহলে আমি যদি কাটাকুটিটা দেখে নিই, যে 0 0 কেটে গেল, 4 দিয়ে যদি 32-কে কাটি কত হবে, 4 দিয়ে যদি 32 কাটি সেই ক্ষেত্রে হবে 1/8, অর্থাৎ 1/8 কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর এই 1/8 মানে কত, এটা ভগ্নাংশে আছে, তাহলে ফ্র্যাকশনে কত হবে, আমি জানি 1/8 মানে হচ্ছে 12.5%, তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 12.5%। অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
এবার দেখে না পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক 5 দাগের অঙ্কটি দেখো কি বলছে। এক্সের 15%, ওয়াইয়ের 45% হলে ওয়াই এক্সের কত শতাংশ? তাহলে এক্সের 15%, তাহলে এক্স আছে তার হচ্ছে 15%, এক্স ইন্টু 15% সমান সমান বলছে ওয়াইয়ের 45%, 45%। তাহলে সমান সমানের দুই পাশ থেকে একই জিনিস কেটে যায়, তাহলে পার্সেন্ট কেটে যাবে, তাই তো? আর 15 দিয়ে যদি 45কে কাটি কত হবে? 3 হবে। তাহলে আমি যদি বলি এক্স বাই ওয়াই সমান সমান কত হবে? উপরে 3, কিছু নিচে নেই, কিছু নেই, মানে 1, অর্থাৎ 3/1 হবে এক্স বাই ওয়াইয়ের মান, যেখানে এক্স এর মান কত? 3 এবং ওয়াইয়ের মান কত? 1। এখানে কি বলছে? ওয়াইটা এক্স এর কত শতাংশ, অর্থাৎ ওয়াইটা এক্স এর কত শতাংশ, এটা আমাদের চেয়েছে। তাহলে ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান 1, এক্স এর মান কত? 3। তাহলে 1/3 ফ্র্যাকশানে এর মানে আমরা জানি 33.1/3%। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে উত্তর। এবার দেখো পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখো কি বলছে 6 দাগের, এক্স প্লাস ওয়াইয়ের 40%, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াইয়ের 60% হলে ওয়াই এক্স এর কত শতাংশ? তাহলে আমি একটু লিখে নিই যে এক্স প্লাস ওয়াই, দেখো আরেকবার লিখি, এক্স প্লাস ওয়াই এর 40%, 40/100 সমান সমান এক্স মাইনাস ওয়াইয়ের 60%-এর সমান। এই তো বলেছে। তাহলে আমি উভয় পাশ থেকে 100 কেটে দিতে পারি, ঠিক আছে, এবং 0 কেটে দিতে পারি 60 আর 40-এর। এছাড়াও 4কে যদি আমি 2 দিয়ে কাটি 2 থাকলো, 6কে 2 দিয়ে কাটলে 3 থাকলো। তাহলে আমি বলতে পারি এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এই পাশে উপরে কী রইলো? 3 রইলো, আর এই পাশে নিচে কী রইলো? 2 রইলো, ঠিক আছে, যেখানে এক্স প্লাস ওয়াইয়ের মান 3 আর এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান 2, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এক্সের মান কত, এখান থেকে তোমরা বলে দেবে এক্সের মান কত। এক্স হচ্ছে বড় সংখ্যা, এর মান কি করে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 3 আর 2 যোগ করব, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো এক্সের মান। তাহলে এক্সের মান কত হবে? 5/2 হবে এক্সের মান। একই ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে? ওয়াইয়ের মান হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 3-এর থেকে 2কে বিয়োগ করব, 2 দিয়ে ভাগ করব, কত হবে? হাফ হবে ওয়াইয়ের মান, 1/2 হবে ওয়াইয়ের মান। কিন্তু এখানে কি চেয়েছে? আমাকে চেয়েছে ওয়াইটা এক্সের কত শতাংশ, অর্থাৎ ওয়াই এক্সের কত শতাংশ, এটি ওরা চেয়েছে। তাহলে ওয়াই কত উপরে? ওয়াই তো আমি জানি 1/2 হচ্ছে ওয়াই, এরই নিচে এক্স কত? 5/2, ঠিক আছে। আচ্ছা, এই নিচের 2 কেটে যাবে, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 1/5। এই 1/5 মানে আমরা জানি কি? 20%, ঠিক আছে। তাহলে ওয়াইটা এক্সের কত শতাংশ? 20%। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটাই হলো 7 দাগের প্রশ্নটি, একটু দেখে নাও। 7 দাগের প্রশ্নটি কি বলছে? একটি সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করা হলে যোগফল হলো 75, সংখ্যাটি কত? আমি ধরলাম সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে, এক্সের 25%, এক্সের 25% মানে কি? নিশ্চয়ই বলবো 25/100। এক্সের 25% কত? 25/100। এর সাথে যদি 150 অর্থাৎ 150, 150-এর 30% অর্থাৎ 30/100, এটাকে যদি যোগ করা হয়, তাহলে যোগফলটা কার সমান হবে? 75-এর সমান হবে। এটা তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে, যোগফলটা 75-এর সমান হবে। এবার দেখো আমি কি করতে পারি? 25 দিয়ে যদি আমি 100-কে কাটি, কত থাকে? 4 থাকে, আর উপরে কত থাকে? 1 থাকে। আর এখানে দেখো 30-এর শূন্যর সাথে 100 শূন্য কেটে যায়, এবং 150-র শূন্যর সাথে এখানে 10-এর শূন্যটা কেটে যায়। তাহলে ওপরে কি থাকলো? ওপরে থাকলো x/4 প্লাস 3×45 সমান সমান 75, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? 45-কে সমান সমান ওই পাশে নিয়ে যাব। তাহলে কি থাকলো? x/4 সমান সমান 75 - 45।
এবং 75-এর সাথে 45-কে যদি বিয়োগ করি আমরা পাবো 30। এবং এই 4টাকে এটা ভাগ হিসাবে আছে, সমান সমান ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x সমান সমান কত হবে? 30 গুণ 4। আর 30 গুণ 4 মানে কত? 120। তাহলে x এর মান কত হবে? 120, অর্থাৎ ডি দাগ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরে 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নটা কি বলছে? 27কে এমন দুটি ভাগে ভাগ করো যার একটি অংশ অপরটির 35%। একটি অংশ অপরটির 35%, তবে সংখ্যা দুটি কি কি? তাহলে একটি অংশ অপরটির 35% মানে কি? একটি যদি 100 হয় তাহলে অপরটি কত হবে? 35 হবে, কারণ একটি অপরটির 35% বলেছে। এবার এই দুটোকে যদি আমি কাটাকুটি করি, কত দিয়ে কাটতে পারি দুটোকে? 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে 100 কাটলে কত হবে? নিশ্চয়ই 20 হবে। এবং 5 দিয়ে যদি 35কে কাটি কত হবে? 7 হবে। কেটে গেল। এবং 27কে এমন দুটি অংশে ভাগ করে, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 27 হবে। এবং আমি দেখছি 20 আর 7-এর যোগফল 27। ঠিক আছে, তা আর একটি অপরটির 35%, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যা দুটি কি কি? নিশ্চয়ই 20 আর 7 হবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো 9 দাগের প্রশ্ন। একটি মিশ্র ধাতুতে তামা, দস্তা ও টিন আছে। তামা ও দস্তা আছে যথাক্রমে 40% এবং 45%। এরূপ 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন কত আছে? ঠিক আছে, অর্থাৎ 100% তিনটে ধাতু নিয়ে একটি মিশ্র ধাতু, অর্থাৎ সংকর ধাতু, যেখানে 40% বলছে তামা এবং 45% আছে দস্তা। তাহলে টিন কত আছে? আমি যদি বলি টিন কত আছে, তাহলে সেটা একটু দেখে নিই। তাহলে কী করবো? টোটাল তো 100%, তাহলে 100% থেকে আমি যদি তামা আর দস্তাকে বাদ দিই, অর্থাৎ 40% এবং 45%, তামা ও দস্তাকে বাদ দিই, অর্থাৎ 40 আর 45 মানে 85%। 100 থেকে যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে বলবো 15% রয়েছে কি? টিন। ঠিক আছে, তো মিশ্রণে টিনের পরিমাণ কত? যেখানে 120 গ্রাম ছিল হচ্ছে মিশ্র ধাতু, তার মধ্যে 15%ই তো টিন, নিশ্চয় তাহলে বলবো 15/100। 0 0 কেটে যায়, 2 দিয়ে যদি কাটি 12, 6 দোকানে 12 এবং 5 দোকানে 10। ঠিক আছে, এবং এই 5 দিয়ে যদি 15কে কাটি কত হয়? 3, অর্থাৎ 3 6 18। 18 গ্রাম হচ্ছে সঠিক উত্তর, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন কি? একটি ট্যাঙ্কে জল ধারণ ক্ষমতা হচ্ছে 1500 লিটার। ট্যাঙ্কের তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেলে ট্যাঙ্কে এখন জলের পরিমাণ কত থাকবে? ঠিক আছে, অর্থাৎ 8% যখন জল বেরিয়ে গেছে তাহলে ট্যাঙ্কে এখন জল রয়েছে কত? তোমরা বলবে 100% জল ছিল, তার থেকে 8% জল বেরিয়ে গেছে, অর্থাৎ 92% এখন জল রয়েছে ট্যাঙ্কে। যেখানে 1500 লিটার হচ্ছে ট্যাঙ্কের ক্ষমতা, সেখান থেকে 92% জল রয়েছে, তাহলে 92/100। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, অর্থাৎ 15 গুণ 92 করলে চলে আসবে তোমাদের উত্তর। 15 দোকানে কত? 30, 30-এ 0, হাতে আমার 3, 9 15 কত? 135, 135 আর 3-এ 138, অর্থাৎ 1380 লিটার জল রয়েছে এখন সেই জলধারটিতে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখে নাও 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা তোমাদের আমি কিন্তু আগে ক্লাস শুরু করার আগে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। কি বলছে দেখো, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় ওই পরিবারের চিনি বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে? তোমাদের তখন বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? যে এক পাশে লেখো 1/4, এক পাশে লেখো 1/5, এক পাশে লেখো 1/6। 1/4 মানে আমরা কি জানি? 1/4 মানে আমরা জানি 25%। আচ্ছা, আরেক পাশে লিখে নাও 1/3। 1/3 মানে আমরা কি জানি? 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, আর 1/5 মানে কি? 20%। 1/6 এটা, 1/6 মানে কি? 16 পূর্ণ 2/3%। আচ্ছা, বলেছে কি চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 25% কোনটা? 1/4। এই 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে চিনির ব্যবহার অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাতে হবে বলেছে। তাহলে কমাতে হলে কোন দিকে যেতে হবে? আমি বলেছিলাম কমাতে হলে ডান দিকে যাব। তাহলে 25% আছে, তাহলে ডান দিকে কোনটা হবে উত্তর? 20% হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, এবার 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 দেখে নাও এর বেসিকটা। এর বেসিক আমরা কিভাবে করি দেখে নাও। বেসিকের যদি করতে যাও তোমরা, প্রথমত দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে দাম বৃদ্ধি পেয়েছে 25%, তাহলে দেখো দাম বৃদ্ধি পেয়েছে 25% বৃদ্ধি পাওয়া মানে কি?
আগে যদি 100 টাকা ছিল, এখন সেটা হয়েছে কত? 125 টাকা। এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি? 25 দিয়ে কাটতে পারি। 25 দিয়ে কাটলে কত হবে? 4 এ 5 হবে। ঠিক আছে, দামটা 4 থেকে 5 হয়েছে। দামের সাথে ব্যবহারের সম্পর্ক কি? আমাদের দামের সাথে ব্যবহারের সম্পর্ক জানতে হবে। দামের সাথে ব্যবহারের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কারণ কোনো জিনিসের দাম যত বাড়বে আমরা তো ব্যবহারটা তত কমাতে থাকবো, তাই না? আগের মতন তো আর ব্যবহার করতে পারবো না। তাই দামের সাথে ব্যবহারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটা উল্টে যাবে। অর্থাৎ 5-এর জিনিস কোথায় আসবে? 4-এ আসবে। ঠিক আছে, এবার দেখো আগে ব্যবহার করতো 5, এখন ব্যবহার করছে 4। তাহলে বলবে ব্যবহার নিশ্চয়ই কমেছে। কত কমেছে? 1 কমেছে। কার উপরে কমেছে? 5-এর উপরে কমেছে। আর 1/5 মানে আমরা জানি কি? 20%। ঠিক আছে, অর্থাৎ ব্যবহারটা কি হারে কমানো হয়েছে? 20% হারে কমানো হয়েছে, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। তাহলে তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো, আর আমি যে অঙ্ক যেভাবে শিখিয়ে দিলাম ওটাও যদি মাথায় রাখো ওইভাবে করতে পারো। এবার দেখে নাও পরের অঙ্ক। পরের 12 দাগের অঙ্কটি হলো, একটি রবারের দড়ি টানলে 40% দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং রবারটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার দৈর্ঘ্য কত হ্রাস হবে? অর্থাৎ একটা রবার আছে, রবারটার দৈর্ঘ্য প্রথমে 100% ধরে নিলাম, সেটিকে টানছি, টেনে বড় করার জন্য তার দৈর্ঘ্য নিশ্চয়ই বৃদ্ধি হবে। দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 40%, অর্থাৎ 100-র উপরে 40% বৃদ্ধি পেয়ে 140 হয়েছে। এবার রবারটাকে পূর্ব অবস্থায় ফিরে যেতে হবে। পূর্ব অবস্থায় ফিরে যাওয়া মানে কি? রবারটা আবার 100-তে চলে আসবে। সেই ক্ষেত্রে দৈর্ঘ্য কত হ্রাস করতে হবে? তাহলে দৈর্ঘ্য তো প্রথমে কত হ্রাস করতে হবে? 40 হ্রাস করতে হবে, কারণ 140 হয়ে গেছিলো। 100-কে ফিরে আসতে গেলে 40ই হ্রাস করতে হবে। কিন্তু কত পার্সেন্ট? সেই ক্ষেত্রে নিচে কত বসবে? 100 না 140? 140 বসবে নিচে। সেই ক্ষেত্রে বসবে 140। 0 0 কেটে যায়, 4/14। এটাকে যদি 2 দিয়ে কাটো, উপরে থেকে 2, নিচে থেকে কত? 7। তাহলে কত আসলো? 2/7। এবার 2/7 মানে ফ্র্যাকশনে আমরা আজকে অনেকবারই করলাম। কত হবে 2/7 মানে? 28 পূর্ণ 2/7 বা 28.28%। ঠিক আছে, এবার দেখে নাও পরের অঙ্কটি। পরের 13 দাগের অঙ্কটি দেখো। 13 দাগে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি আগে বেঙ্গলি পরীক্ষায় দিয়েছে। বলছে কি, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে আমি ধরলাম 3টি সংখ্যা, একটি সংখ্যা এ, অপর সংখ্যা বি, নেক্সট সংখ্যা হচ্ছে সি। আচ্ছা একটু ঠিক করে লিখি। প্রথম সংখ্যাটা আমি ধরলাম কি? প্রথম সংখ্যাটা ধরলাম এ। প্রথম সংখ্যা ধরছি এ, দ্বিতীয় সংখ্যা ধরছি বি, তৃতীয় সংখ্যা ধরলাম সি। ঠিক আছে, আচ্ছা বলেছে কি, তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা 30% ও 37% কম। তাহলে তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরে নেব। তৃতীয় সংখ্যাকে কত ধরবো? 100 ধরবো, কারণ সব পার্সেন্টেজে বলেছে। প্রথম সংখ্যাটি 30% কম, তার মানে প্রথম সংখ্যাটি 100 থেকে 30% কম হলে কত হবে? নিশ্চয়ই বলবো 70 হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় সংখ্যাটি 37% কম। 100 থেকে 37% কম হওয়া মানে কত হবে? বলবো আমরা 63 হবে। ঠিক আছে, চেয়েছে কি, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? তাহলে এই যে দ্বিতীয় যে সংখ্যাটি, অর্থাৎ 63 সংখ্যাটি প্রথম সংখ্যার অর্থাৎ 70-এর কত শতাংশ? ঠিক আছে, ইন্টু 100। 0 0 কেটে গেল, 7 দিয়ে যদি 63 কাটি কত হবে? 9। তাহলে 9.90, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ? 90%। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তোমরা সবাই একটু হ্যান্ডরাইটিংটা একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 14 দাগের প্রশ্ন। এক ব্যক্তির বেতন 20% বেড়ে পরে আবার 20% কমে গেল, অর্থাৎ প্রথমে 20% বেড়েছিল, পরে আবার 20% কমে গেল। তাহলে মোটের ওপর ওই ব্যক্তির বেতন কি পরিবর্তন হলো? এই কনসেপ্টটাও তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে বলে দিয়েছি, যে দুটো পার্সেন্টেজ থাকলে দুবার বৃদ্ধি হলে কি হয়, একবার বৃদ্ধি একবার হ্রাস হলে কি হয়, এবং দুবার হ্রাস হলে কি হয়। এখানে দেখো একবার বৃদ্ধি বলেছে, একবার হ্রাস হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হবে সবগুলি মাইনাস, অর্থাৎ x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 হয়ে যাবে সেই ক্ষেত্রে সূত্রটি, যেখানে x এর মান হচ্ছে 20 এবং y এর মান হচ্ছে 20। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও সব মানগুলো। তাহলে 20 মাইনাস 20 মাইনাস উপরে 20 গুণ 20 বাই 100। আচ্ছা, প্লাস 20 থেকে যদি মাইনাস 20-কে বাদ দিই তাহলে তো শূন্যই থাকে, এগুলো কিছু ভ্যালু থাকলো না। ওপরের দুটো শূন্য আছে, নিচের দুটো শূন্য আছে, কেটে দিলাম। তাহলে ওপরে কত হলো? -4%। মাইনাসে যেহেতু উত্তর বেরিয়েছে তার মানে কি হলো? আমরা দেখে বুঝতে পারছি কি হ্রাস হয়েছে, অর্থাৎ 4% হচ্ছে হ্রাস, অর্থাৎ অপশান সি দাগ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 15 নম্বর প্রশ্ন।
15 নম্বর প্রশ্ন কি, কোন শহরের লোক সংখ্যা 15,625 জন। ঠিক আছে, একটি শহর আছে, সেই শহরের লোক সংখ্যা কত, 15,625 জন হচ্ছে লোক সংখ্যা। প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? অর্থাৎ প্রত্যেক বছর বছর 8% হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই বছর যদি 100 হয়, পরের বছর কত হয়েছে, 108 হয়েছে। আচ্ছা, এটাকে কেটে ছোট করবো, অল টাইম কেটে নেবে। ঠিক আছে, কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, আর 4 দিয়ে এটাকে যদি কাটি 27। ঠিক আছে, 4 27। তাহলে এটা কয় বছর হয়েছে, 3 বছর। তাহলে আমরা একইভাবে এইভাবে পরপর 3 বছর অর্থাৎ 3 বার করে গুণ করে নেব। 25 27, 25-এ 27। 25-এর কিউব কত আর 27-এর কিউব কত সেটা তোমাদের সবাইকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 25-এর কিউব মানে 3টে 25 গুণ করবো, এটাকে কি বলে, সাকসিসিভ নিয়ম। 3টে 25কে যদি গুণ করি অর্থাৎ 25-এর কিউব, আমরা জানি 25-এর স্কোয়ার হচ্ছে 625, 25-এর কিউব হয় 15,625। একইভাবে এই পাশে 27-এর কিউব অর্থাৎ 3টে 27কে যদি গুণ করি তাহলে হবে 19,683। এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, এগুলি তোমাদের জানতে হবে পরীক্ষা সহজে। দেখো, অর্থাৎ আগে লোক সংখ্যা ছিল 15,625 ইউনিটে, কিন্তু এখানে এই 15,625-এর মানই দেখো 15,625 বলে দিয়েছে। ঠিক আছে, এই যে 15,625 বলে দিয়েছে, অর্থাৎ এটা রেশিওটা 1 গুণে বলে দিয়েছে। তাহলে এখন যে লোক সংখ্যা হবে সেটা 1 গুণে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 19,683 হয়ে যাবে সঠিক উত্তর। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 19,683, অর্থাৎ অপশান সি দাগে রয়েছে 19,683 সঠিক উত্তর। এবার দেখে না পরের 16 নম্বর প্রশ্নটি। একইভাবে দেখো 16 নম্বর প্রশ্নটি কি বলছে, কোন শহরে বর্তমান জনসংখ্যা রয়েছে কত, 25,600। প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? অর্থাৎ প্রতি বছর 20% হারে হ্রাস পেয়েছে। 20% হারে হ্রাস পাওয়া মানে কি, আগে যদি বা এখন যদি 100 ছিল, হ্রাস পেয়ে কত হবে, 80 হবে, তাই না? 20% হ্রাস পেয়েছে। তাহলে এটাকে কাটতে পারি কত দিয়ে, 20 দিয়ে। 20 দিয়ে কাটলে কত হবে, 5 কুড়ি 100 এবং 4 কুড়ি 80। কত বছর বলেছে, 2 বছর। তাহলে একইভাবে 2 বার গুণ করব, 5-এ 4 গুণ করে দাও, 5 5 25 আর এটা 4 4 16। ঠিক আছে, যেখানে বর্তমান জনসংখ্যা কত বলেছে, 25,600। তাহলে এই 25-এর মানই তো 25,600 আছে, 25-এর মানই আছে 25,600। এটা কত গুণে আছে আমি একটু দেখে নিই, এটা কত গুণে আছে, এটা কত গুণে আছে, 25-একে 25, 6 থেকে 6 দিয়ে কাটে না, পরে শূন্য নেব। ঠিক আছে, 25 দোকানে কত, 50, তারপরে কত, 1025 গুণে আছে, 1024 গুণে আছে, 1024 গুণে আছে। তেমনই 16-ই 1024 গুণ হয়ে যাবে উত্তর। 16-র 1024 কত হবে, 4 ষোলং 64। ঠিক আছে, 4 ষোলং 64 দিয়ে উত্তর হবে। আচ্ছা, অপশানে তো ওই রকম দেখছি না, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা আর একটু দেখে নিই কী হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 25-এর মান 25,625 হবে না, 16-র মান হবে 25,625। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকবার অঙ্কটা দেখে নিই। ঠিক আছে, আমরা কি করছিলাম, আমরা করছিলাম 5-এ 4, এটা তো সবাই বুঝতে পেরেছো 5-এ 4 কেন হয়েছে। ঠিক আছে, সেটা আমরা আরেকবার লিখে নিই, যে 5-এ 4, দেখো 5-এ 4, আরেকবার লিখবো 5-এ 4। ঠিক আছে, অর্থাৎ আমরা গুণ করছিলাম, একদিকে হচ্ছিল 25, অপর দিকে হচ্ছিল 16। এই 16-র মান 25,600 কেন হবে সেটা একটু বলে দিই। দেখেন কি বলেছে, বর্তমান জনসংখ্যা হচ্ছে 25,600 এবং এটি 20% হারে হ্রাস পেয়ে বর্তমানে হয়েছে। তাহলে নিশ্চয়ই 2 বছর আগে জনসংখ্যা বেশি হবে, তাহলে নিশ্চয়ই কমের মানটাই তো বর্তমানে হবে আর বেশির মানটাই তো আগে হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। এখানে কত কত গুণে আছে, একদম সোজা, কারণ 16-র স্কোয়ার হয় 256, তাহলে 16 × 16 তো হবেই, আর তারপরে দুটো শূন্য, অর্থাৎ 1600 গুণে আছে এটা। তাহলে একইভাবে 25-এরই 1600 গুণ হবে উত্তর, 25-এরই 1600 গুণ। তাহলে 25 শূন্য শূন্য, আবার 25 শূন্য শূন্য, 6 25-এ কত, 150 শূন্য, হাতে আমার 15, 25-একে 25 আর 15 কত, 40, অর্থাৎ 40,000 ছিল জনসংখ্যা আগে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাবো 17 নম্বর প্রশ্নে। এবার 17 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 17 নম্বর প্রশ্নটি একটা আলাদা টাইপের প্রশ্ন, এই টাইপ থেকে বহুবার পরীক্ষায় দিয়েছে,
দেখে নাও কীভাবে করতে হয়। কোনো পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 16%, অর্থাৎ 16% পেলেই আমরা পাস করে যাব। কোনো পরীক্ষায় 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত? অর্থাৎ এক ব্যক্তি আছে বা এক স্টুডেন্ট আছে, সে 55 নাম্বার পেয়েছে এবং 55 নম্বর পেয়ে সে 25 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে যদি বলি তাকে পাস করতে হলে কত নাম্বার পেতে হতো, তাহলে পরিষ্কার তোমরা বলবে যে নিশ্চয়ই 55 পেয়েছিল এবং 25 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 55 সাথে যদি 25কে যোগ করি আমরা 80 নাম্বার পেয়ে যাবে সে। 80 নাম্বার পেলেই তো সে পাস করে যেত এবং সেখানে পার্সেন্টেজে বলে দিয়েছে এই 80 নাম্বার মানে 16%, কারণ 16% নাম্বার পেলেই পাস করবে সে। তাহলে 16% সমান সমানই বলতে পারি আমরা 80। 16-র কত গুণে আছে? আমি দেখতে পাচ্ছি 16-র 5 গুণে আছে, কারণ 5 ষোলং হয় 80। পরীক্ষার মোট নম্বর কত? আমরা জানি পরীক্ষার মোট নম্বর অল টাইম 100% হয়, তাহলে 100-এরই 5 গুণ হবে উত্তর। তাহলে 100-র 5 গুণ কত হবে? 100-র 5 গুণ হবে 500। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার বা মোট নাম্বার কত? 500। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এই পাস ফেল থেকে পরীক্ষায় একটি অঙ্ক থাকেই, ঠিক আছে? এবার দেখো পরে 18 দাগের প্রশ্নটি। আজকে রয়েছে 19টি প্রশ্ন। এবার পরে 18 দাগের প্রশ্নটি দেখো। পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে এবং অপর এক ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22% বেশি পেয়েছে। তবে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে একজন ছাত্র আছে যে 55% নাম্বার পেয়েছে, 55% নাম্বার পেয়েছে। অপর এক ছাত্র আছে যে 39% নাম্বার পেয়েছে, ঠিক আছে? যে 55% নম্বর পেয়েছে সে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পেয়েছে এবং যে 39 নাম্বার পেয়েছে, 39% নাম্বার পেয়েছে, যে 5 নম্বর অপেক্ষা 58 নম্বর কম পেয়েছে, অর্থাৎ 58 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এদের পার্সেন্টেজের যে ডিফারেন্সটা সেটা কত আসছে? সেটা আমি দেখতে পাচ্ছি 16%। 16%। এই 16% সমান সমান আমরা কি বলতে পারি যে 58 যোগ 22 অর্থাৎ 80। কারণ কি? দেখো একদিকে একটু খেয়াল করে দেখো যে যে ব্যক্তিটা ফেল করেছে সে পেয়েছে 39%, যে ব্যক্তি পাস করেছে সে পেয়েছে 55%। তাহলে এদের মধ্যে পার্থক্য কত পার্সেন্টেজে? 16%। একইভাবে নাম্বারে পার্থক্যটা দেখো, যে ফেল করেছে সে 5 নম্বর থেকে 58 নম্বর কম পেয়েছে এবং যে পাস করেছে 5 নম্বর থেকে 22 নম্বর কি পেয়েছে? বেশি পেয়েছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্যটা যোগ হয়ে যাবে, কারণ কি? এ 5 নম্বর থেকে কম পেয়েছে আর এ 5 নম্বর থেকে বেশি পেয়েছে, তাহলে পার্থক্যটা কি হবে? যোগ হয়ে যাবে তো। তাহলে 16%-এর মানেই হচ্ছে 80%। বলছে পরীক্ষার মোট নম্বর কত? একইভাবে 100% মানে কত? তাহলে আগের অঙ্কের মতো 16 মানে হচ্ছে 80, অর্থাৎ 5 গুণে আছে, তাহলে 100 মানে কত হবে? নিশ্চয়ই এটাও 500। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 500 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখে নাও আজকের অঙ্কের ক্লাসে অর্থাৎ পার্ট 1 পার্সেন্টেন্সের শেষ অঙ্কটি। এর পরের দিন আমরা রবিবার পার্ট 2 দেখে নেব। এবার শেষ অঙ্কটি করে নাও। পরীক্ষায় একজন ছাত্র, আচ্ছা ক্লাসটি সকলে কেমন লেগেছে বা কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো, একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। অপর এক ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বরের অপেক্ষা 15 নম্বর বেশি পায়। পাস করতে হলে পরীক্ষায় কত নম্বর পেতে হবে? আমরা এই টাইপের অঙ্ক একটু আগে করলাম যে মোট নম্বর কত, কিন্তু বলেছে কত পার্সেন্ট নাম্বার পেলে সে পাস করবে। তাহলে একইভাবে করি, যে একজন ছাত্র পেয়েছে 45% নাম্বার, অপরজন কত পেয়েছে? 30% নাম্বার। তাহলে নাম্বারের পার্থক্য কত তাদের? কত পার্সেন্ট? 15% পার্থক্য। এই 15%-এর মান কত? একইভাবে আগের মতনই করবো আমরা, 30 যোগ 15 অর্থাৎ কত? 45। তাহলে 15%-এর কত? 35, অর্থাৎ 3 গুণে আছে। 15 3 গুণিত 45 হয়, ঠিক আছে? বলছে কি পাস করতে হলে তাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? আচ্ছা তাকে পাস করতে হলে কত পার্সেন্ট নাম্বার পেতে হতো? এখন কত নাম্বার পেতে হতো? নিশ্চয়ই 30 নাম্বার পেতে হতো পাস করতে হলে। তাহলে 30 মানে কত? 45 মানে যদি 15 হয়, 30 মানে কত হবে? তোমরা বলবে সেই ক্ষেত্রে 10, কারণ 10%, কারণ 10-এরই তো 3 গুণে 30 হবে, কারণ 15 3 গুণে 45, তাহলে 10-এরই তো 3 গুণে 30 হবে। অর্থাৎ সে যদি আরও 10% নাম্বার বেশি পেত তাহলে সে পাস করে যেত, কিন্তু সে পেয়েছিল কত? 30% নাম্বার। তাহলে তাকে টোটাল কতটা পার্সেন্ট নাম্বার পেতে হবে? 30 আর 10 অর্থাৎ 40% নাম্বার পেতে হবে। অপশান বি হলো সঠিক উত্তর।
তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের প্রথম অঙ্কের ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের ক্লাসের পার্ট 1 ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা অবশ্যই চ্যানেল নতুন এসছো তারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধু-বান্ধবদের শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।